আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে যোগ দিয়েছি। গ্রিন পার্টির চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। আজকে আলোচনার বিষয় সমসাময়িক রাজনীতি এবং এর বিশ্লেষণ। আমার সঙ্গে আজকে পলিটিক্স ক্লাবের হট সিটে বসে আছেন বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান দীপু মীর, আবু আহাদ আল মামুন। নাকি দীপু মীর ভাই, আপনি কেমন আছেন? আপনাকে ধন্যবাদ। ভালো আছি। বাংলাদেশের রাজনীতি নিয়ে আমরা পলিটিক্স ক্লাবের আলোচনায় বসি প্রায়শই। বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক বিষয় আছে যেগুলো আলোচনার খুব প্রয়োজন রয়েছে, যার কারণে আজকে আপনার আইডি থেকেই লাইভে আসলাম। মানে কি অবস্থা, ছাত্ররা একটি দল করেছে যারা কিছুদিন আগেও সরকারের সঙ্গে ছিল এবং তারা সেই দলে আসার পর অনেক পদ্মা মেঘনা যমুনার পানি অনেক দূর গড়িয়ে গেছে। একজন ছাত্রনেতা তো রীতিমতো সেনাবাহিনীকে বিতর্কিত করবার চেষ্টা করছে। সেনাবাহিনী নাকি তাকে বলেছেন, সেনাবাহিনীর প্রধান, যে আওয়ামী লীগকে রাজনীতি করবার সুযোগ দেওয়া হোক, যেটা তাকে এবং মানে ডেকে নিয়ে যে প্রশ্ন করেছে, তাকে যে সুপারিশ করেছে, সে সঙ্গে তার সঙ্গে আর একজন ছিল, দুজনে মিলে সেই বিষয়টি কিন্তু বেশ কিছুদিন পরে তারা সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দিয়েছে যে আমাদেরকে অনুরোধ করেছে আওয়ামী লীগকে রাজনীতি করবার সুযোগ দেওয়া হোক শর্ত সাপেক্ষে। এর মধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকেও মন্তব্য এসেছে। তো আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে অনেকে মাঠে নেমেছে। গণ অধিকার পরিষদের চেয়ারম্যান, ওরা তো গণস্বাক্ষর নিয়েছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ। সেই সাথে আমাদের গ্রিন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান, উনিও বললেন আওয়ামী লীগ নিষিদ্ধ করাই উচিত, কারণ আওয়ামী লীগের একটা অতীত খারাপ দিক আছে, যেটাকে অনুসরণ করে মানুষ আরও খারাপ হয়ে যাবে। কেউ কেউ বলছে যে আওয়ামী লীগের তো সর্বাংশে মানুষ খারাপ না, কেউ কেউ ভালো আছে, তারা রক্তের দাগ নেই বা তাদের মধ্যে ফ্যাসিস্ট কোনো গুম খুনের অভিযোগ নেই, এমন কিছু লোক যদি আওয়ামী লীগ করার সমস্যা কি? উনি বললেন যে না, এতে আওয়ামী লীগ কেন অন্য নামে করতে পারে, কিন্তু আওয়ামী লীগের যে মানে ফ্যাসিস্ট আচরণ, আওয়ামী লীগের দায়িত্ব স্বীকার করে আওয়ামী লীগ করাটাকে এখন দেশের জন্য ক্ষতিকর। তো সে যাই হোক, এক একজন তো এক এক রকম মত দিবেই। যেমন আমাদের সংবিধান বলে যে বাক স্বাধীনতা, যে যার মতামত পোষণ করবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই জিএম কাদেরী বললেন, জাতীয় পার্টির চেয়ারম্যান বললেন যে আওয়ামী লীগ সহ এবং জাতীয় পার্টি সহ প্রায় 40% লোক, তাদেরকে বাদ দিয়ে নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না। তো এর মধ্যে আওয়ামী লীগের যত পার্সেন্টেজই বলা হোক, সব পার্সেন্টেজ লোকই তো আর খারাপ না। কিছু ভালো লোক আছে, অনেক ভালো লোক আছে, তারা আওয়ামী লীগ করে কিন্তু এই গুম খুনের হত্যার সাথে ফ্যাসিস্ট আচরণের সঙ্গে জড়িত না। তো এই যে একটা মিথস্ক্রিয়া, মানে এই যে একটা মানে কঠিন সময় আমরা পার করছি, যে ডিসেম্বরে নির্বাচন। প্রধান উপদেষ্টা বলেছেন যে কম সংস্কার হলে ডিসেম্বরে, বেশি সংস্কার হলে জুনে। জুন আর ডিসেম্বরের মধ্যে পার্থক্য বেশি নেই। তো সব মিলিয়ে এই বিশুদ্ধকরণ, রাজনীতির বিশুদ্ধকরণের কোনো নতুন ফর্মুলা আপনার কাছে আছে? দীপু মীর। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের একটা জিনিস, একটা কথাই আছে না যে গোড়ায় গলদ। আচ্ছা, গোড়ায় যদি গলদ হয় তাহলে ওটা হতেই থাকে। ওই জন্যে এই গলদটাকে দূর করতে হলে একটা পরিপূর্ণ পরিষ্কার একটা ব্যবস্থা দরকার। সেটা আপনি সংবিধানই বলেন আর যেটাই বলেন, যদি পরিষ্কার না হয়, আপনারা দেখেন যে আজকে 53 বছর দেশ স্বাধীন হয়েছে, আমরা কখনোই কোনো কিছু পরিষ্কার করতে পারছি না। একটা বিষয় হচ্ছে কি, যে একটা কথা আছে যে লঙ্কায় গেলে সে রাবণ হয়। কথাটা যে অর্থে হোক না কেন, এর সত্যতা আছে। আচ্ছা, আপনি দেখেন এই যে নির্বাচন কমিশন যে সংস্কার, বা এই যে আপনার দরখাস্ত আহ্বান করেছে নিবন্ধন করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল, সেখানে আগের যে নিয়ম
জি। মানে আগের যে নিয়ম সেই নিয়মে দরখাস্ত করতে বলছে। তাহলে নির্বাচন কমিশনের সংস্কারটা কি হলো? আচ্ছা। গণতান্ত্রিক পদ্ধতির কি আসলেও প্রতিফলন এই নির্বাচন বিধির ভিতরে আছে? তো সেটা নিয়ে তো রাজনৈতিক দলের সঙ্গে মিটিং হচ্ছে। তো কালকেও এখন কয়েকটা কেন দল বললাম বলেছে- যে লঙ্কায় গেলে রাবণ হয়? দেখেন, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার নিবন্ধন ব্যবস্থা করেছে, তারপরে আস্তে আস্তে সেই নিবন্ধন ব্যবস্থাটা আরও জটিল রূপ ধারণ করেছে, যার কারণে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে হলে পরে অবশ্যই সহজীকরণের দরকার, কিন্তু সেটা না আরও জটিল হচ্ছে। দেখেন, এ পর্যন্ত আমরা সংস্কার বুঝছি যে জুলাই আগস্টে বিপ্লবে আমরা একটা সরকার পেয়েছি, একটা বিপ্লবী সরকার পেয়েছি। হ্যাঁ, সেই সরকার সংস্কার করবে। তো নির্বাচন কমিশনের কি সংস্কার হয়েছে এ সম্বন্ধে আমার বোধগম্য নয়। যেহেতু আগের নিয়ম অনুযায়ী দরখাস্ত করতে বলেছে, তাহলে কি সহজীকরণ করলো আমি এটা বুঝতে পারছি না। তবে না, কিন্তু এটা তো রাজনৈতিক দলের সঙ্গে বসছে, বসে আবার একটু সংশোধন করবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে কি সংস্কার করলো, যেহেতু জনগণের রাজনৈতিক দলের মতামতের প্রেক্ষিতেই এই সংস্কারগুলো ফিল্টার করে সেখান থেকে একটা মানে প্রজ্ঞাপন জারি করা হয়ে গেছে। সেই প্রজ্ঞাপনের বিরুদ্ধে কিন্তু আপনারা জানেন যে রাষ্ট্র সংস্কার আন্দোলন একটি রিট করেছে, এবং রিটের প্রেক্ষিতে আদালত রায় দিয়েছে যে স্থগিত করেছে, এবং সেই স্থগিতের মধ্যে আবার কিছু মৌখিক কিছু কথা আছে। আপনার কথা শুনছেন প্রিন্স রুবেল, যে শুধু রাষ্ট্র সংস্কার আন্দোলনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এবার কোন ধরনের কথা রিট করেছে? তো সকল দলের পক্ষ থেকেই করা উচিত, নাকি শুধুমাত্র সেই রাষ্ট্র সংস্কার আন্দোলনের এই সুযোগটা পাবে আর অন্যরা পাবে না? তা তো হয় না। এই যে আইনের মায়ের প্যাস, এর মধ্য দিয়েই আমাদের অধিকারগুলো আদায় করতে আমি হবে। সেই কথাটাই বলতে চাচ্ছি যে এই যে সরকার এসছে, মানে একটা সরকার আসে, দেখে যে নিয়ম আছে এই নিয়মে থাকলে পরে আমার জন্য বেশি সুবিধা, এবং তখন কি করে সে সরকার মানে চেপে বসতে চায়, আর ক্ষমতা হস্তান্তর করার ভিতর মানে তার একটা অনীহা এসে যায়, মনে করে যে সেই সব কিছু। মানে এ পর্যন্ত যা হয়ে আসছে দেখেন, গণবিপ্লব ছাড়া সরকার নামে নাই। আপনার স্বাধীনতার পরে যে সরকারগুলো নেমেছে অধিকাংশই গণবিপ্লবের মাধ্যমে নেমেছে। সেটা ৭৫-এর পট পরিবর্তনের পরে যে সরকার এসেছে এটা একটা বিপ্লবের মাধ্যমে এসেছে। ৯০-এর যে পরে যে সরকার আছে সেটাও বিপ্লবের মাধ্যমে এসেছে। আবার এই যে জুলাই আগস্টের যে পরিবর্তন, এটাও কিন্তু বিপ্লবের মাধ্যমে এসেছে। বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের যে সংবিধান আছে সেই সংবিধানটাকে আমরা পরিপূর্ণ করতে পারি না এবং সহজীকরণ করতে পারি না, যার কারণে ওখানে ক্ষমতায় গেলেই এই সংবিধানটা মনে হচ্ছে তার কাছে খুব প্রিয়। এই সংবিধানের আওতায় আমি ক্ষমতায় থাকতে পারবো, আর একটু যদি কাটাছেড়া করতে পারি তাহলে এবার আমার পথ একদম পরিষ্কার। যার কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন বিশৃঙ্খলা, বিভিন্ন শোষণ নির্যাতন আসছে, যার পরিপ্রেক্ষিতে আবার একটা বিপ্লবের দিকে ধাবিত হচ্ছে। তা আমি বলতে চাই যে এই সরকারকে একটা সুন্দরতম একটা সংস্কার দিতে হবে, যেটা জনগণের কথা বলবে। আচ্ছা, এই সরকার দলের কথা বলবে না। এই সরকার সেই সংস্কার দেবে? ইতিমধ্যে মির্জা ফখরুল বলেছে নির্বাচিত সরকারের পক্ষেই সম্ভব একটি গ্রহণযোগ্য সংস্কার দেওয়া। মানে মির্জা ফখরুল সাহেব বলেছেন যে নির্বাচিত সরকার, উনি বহুতবার নির্বাচিত হয়েছেন, উনি কি সংস্কার দিতে পারে সেটা তো আমরা ইতিপূর্বে দেখেছি। আমরা দেখি নাই তা না, কিন্তু মানে দ্রুত নির্বাচন চাচ্ছে, সেই সাথে বলছে যে এত সংস্কার, গ্রহণযোগ্য সংস্কার করতে নির্বাচিত সরকার। আমার মনে হয় যে নির্বাচিত সরকার কখনোই সংস্কার করতে পারবে না। নির্বাচিত সরকার সংস্কার দিলে সেই দলের পক্ষে সংস্কারগুলো যাবে, এটা হলো মূল বিষয়। আপনার সংস্কার, আমার বক্তব্য যে একটা সংস্কার হবে, প্রয়োজন বোধ এই সংস্কারের জন্য, এটাকে বৈধকরণ করার জন্য একটা গণপরিষদের ভোট, জনগণের ভোট দেবে, জনগণ ভোট দেবে সেই সংস্কার, গণপরিষদ
হবে গণপরিষদ মাধ্যমে একটা কিন্তু এটা তো ডিসেম্বরের মধ্যে সংস্কার হবে। সম্ভব, ডিসেম্বরের মধ্যে সম্ভব না, ডিসেম্বরের ভিতরে যদি সম্ভব না হয় এটা আরো 6 মাস লাগবে, জুন। জুন পর্যন্ত লাগবে। কিন্তু কেউ কেউ বলছে যে এই যে গরিবের অবস্থা রাজনৈতিক, তাতে আগামী 3 বছরের নির্বাচন হয় কিনা সন্দেহ। না, এটা আমার কাছে সঠিক মনে হয় না। কারণ ছাত্ররা যে নতুন দল করেছে তারা বলেছে যে সংস্কার করতে হবে, বিচার করতে হবে, তার আগে নির্বাচনের নামমুখী বলা যাবে না। তারপরে বিচার তো সম্পূর্ণ করতে হলে তো সময় সাপেক্ষ ব্যাপার। এখন বিচার করতে হবে, ঘটনা আছে যে বিচার করতে হবে, সঙ্গে সঙ্গে তো করা যায় না, কিন্তু বিচারের যে প্রক্রিয়াটা সেটা শুরু করতে হবে। বিচারের প্রক্রিয়াটা যদি শুরু না হয় তাহলে তো এই কথা হতেই থাকবে। তার কারণ বিচার করবে হলো বিচার বিভাগ, এনআইডি সংশোধন নিয়ে এসি আইন সচিবের নতুন আদালত সময়সূচি। আছে, আইন আদালত বিচার করবে এবং সুষ্ঠু একটা সঠিক বিচার করবে। কিন্তু সেই প্রক্রিয়াটা দ্রুত শুরু করতে হবে, এই প্রক্রিয়াটা দেরি করলে হবে না। কিন্তু এদিকে কালকেও তো দুটো রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসেছে জাতীয় ঐক্যমত কমিশন, কিন্তু আলী রিয়াজ যার প্রধান, উনি বলেছেন যে স্বল্প সময়ে জাতীয় ঐক্যমত পরিসম্ভব। ঐক্যমতের মধ্যে যেই পদ্ধতি রাজনৈতিক দলগুলো বলেছিল যে এমসিকিউ পদ্ধতিতে টিক চিহ্ন দেওয়া, এই সেই, আপনি পছন্দ হলে হ্যাঁ বলেন, নাহলে না বলেন, নাহলে আপনি আংশিক হলে তাও বলেন। ঐক্যমত ঐক্যমত ঐক্যমতটা আসলে স্বল্প সময়ে সম্ভব যদি মন মানসিকতা সুন্দর থাকে, সহজ থাকে, সরল থাকে, তাহলে ঐক্য করা সম্ভব। এখন ঘটনা হচ্ছে যে মানুষ বা বিভিন্ন দলের যে পলিসি বা তাদের দলীয় স্ট্যাটাস, সেই অনুযায়ী যদি কোনো দল মনে করে যে আমার মন মতো ঐক্য হবে, কেউ যদি এরকম যে আমার মন মতো ঐক্য হবে, তাহলে হবে না। জনগণের মনের দিকে বিচার করে ঐক্য করতে হবে, জনগণের সুবিধার জন্য ঐক্য করতে হবে, জনগণের ভালো থাকার জন্য ঐক্য করতে হবে, তাহলে ঐক্য হবে। এখন যদি কোনো দল যদি মনে করে যে আমার কথাই হবে, আর এক দল বললো আমার কথাই হবে, ওভাবে হবে না। জনগণের জন্য তাহলে যে অন্তর্বর্তীকালীন সরকার একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যে সংস্কারগুলি করবেন, কেউ কেউ বলছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে নিরপেক্ষতা হারিয়েছেন। মানে ঘটা করে হলেও না হলেও মানুষ আর রাগঢাক ছাড়াই বলা শুরু করেছে যে এই ছাত্রদের একটি রাজনৈতিক দল হয়েছে, সেই রাজনৈতিক দলের পৃষ্ঠপোষক তো এই সরকার। এটা অবশ্য আমার কাছে মনে হয় না। আর রাজনৈতিক এই সরকার যে নিরপেক্ষতা হারিয়েছে এ কথাও ঠিক নয়। আমার মনে হয় সমস্ত দল যদি ঐক্যবদ্ধভাবে আমরা এই সরকারকে সহযোগিতা করতাম, তাহলে দ্রুত সংস্কার করা সম্ভব। খুব বেশি না, এই ডিসেম্বর না হলে বা জুন পর্যন্ত এর ভিতরে সম্ভব। কিন্তু আমরা বিভিন্ন দল বিভিন্নভাবে পরিকল্পনা করছি এবং যার কারণে সংস্কারটা পিছিয়ে যাচ্ছে, এটা আমাদেরই ক্ষতি হচ্ছে। আমরা কথা বলছিলাম বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান দীপু মীর ভাইয়ের সঙ্গে। উনি বলছিলেন যে সরকার আসলে নিরপেক্ষতা হারায়নি এবং সরকারকে যে সবাই ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করা হয়, তা নিশ্চয়ই সরকার একটি স্বল্প সময়ের মধ্যে একটি সংস্কারের পথ দেখাবে এবং নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে। আর যদি সব রাজনৈতিক দলগুলো যদি মানে সহযোগিতা না করে, এগিয়ে না আসে, তাহলে সেটা তো বিলম্বিত হবেই। জাতির উদ্দেশ্যে, দেশের উদ্দেশ্যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় আপনার বাংলাদেশ জনতা ফ্রন্টের পক্ষ থেকে আপনি 2 মিনিট আরও বলবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা খুব দুর্ভাগা জাতি। আমরা বারবার আমাদের পরিবর্তনের যে বিষয়টা আমরা চিন্তা ভাবনা করি, আসলে ওইভাবে হয় না। দেখেন, যদি সন্ত্রাসবাদ, দখলবাজ, এই দুর্নীতি, আপনার টেন্ডারবাজ, এইসব প্রক্রিয়া যদি কোনো দলের যদি একটা প্রক্রিয়া হয়ে থাকে, একটা দল ক্ষমতায় আসার পরে তার টেন্ডার তার দখলে, রাস্তা তার দখলে, বিচার শাসন বিভাগ তার দখলে, এইসব দখলবাজ প্রতিটা বিষয়ে দখল হওয়ার কারণে আসলে জনগণের আশা আকাঙ্ক্ষা থাকে না। তারা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না। আর যখনই বিভিন্ন দখলবাজরা তাদের কার্যক্রম পরিচালনা করে, এই কারণেই জনগণ তার সুশাসন থেকে বঞ্চিত হয়। আসলে সুশাসনের অভাবে দেশের খুবই অভাব। মানুষ সুশাসন চায়, কিন্তু যারা সরকারে আসে
তারা সুশাসন দিতে ব্যর্থ হয়। তার কারণ হচ্ছে তাদের নেতা কর্মীদের ভিতরে যে মনোভাব, যে দুর্নীতি, যে স্বজনপ্রীতি, বিভিন্ন ধরনের বিষয়গুলো তাদের ভিতরে বিরাজ করে, যার কারণে জনগণের কাছে গিয়ে যে সেবাটা দিতে হবে সেই সেবাটা থাকে না। এবার দেখেন এই সরকারের আমলে এই যে আমরা একটা ঈদ পার করছি, দ্রব্যমূল্য বলে না যাই বলেন, সব কিছুই কিন্তু জনগণ উপভোগ করছে এবং নাগালের ভিতরে আছে, নিয়ন্ত্রণে আছে। নিয়ন্ত্রণে আছে সরকারের এবং জনগণের নাগালের ভিতরে আছে। এর কারণ হচ্ছে অনেক সিন্ডিকেট কিন্তু ভেঙে গেছে। এখন যখনই সিন্ডিকেট ভেঙে যাচ্ছে, যারা সিন্ডিকেটের প্রতি যারা হলো বেশি সহানুভূতিশীল, তাদের তো সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা। তখনই ওই বিভিন্ন ধরনের কথাবার্তা আসছে, তারা বিভিন্ন ধরনের পলিসি করছে যাতে এই স্থিতিশীলতা না থাকে, সে যে বিষয়ে হোক না কেন। এই পক্ষটা সবসময় তাহলে দ্রব্যমূল্য কমে গেছে, এটা একটা যেমন শুভ লক্ষণ, ভালো দিক। সেই সাথে কৃষক কি তার উৎপাদিত পণ্যের দাম পাচ্ছে? কৃষক উৎপাদিত দ্রব্যের দাম সিন্ডিকেট ভাঙলে তো পাওয়া উচিত। হ্যাঁ, পাচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে তারা যে প্রক্রিয়ায় তাদের দামটা পাওয়া উচিত সেইটা পাচ্ছে না। এর জন্য এই দ্রব্যমূল্যে যে এই কৃষকের যে দ্রব্যের বা উৎপাদনের যে এর একটা নিরাপত্তা দরকার। সেই নিরাপত্তাগুলোর ভিতরে যেমন বলি যে ধান উৎপাদন করার পরে কৃষক বিক্রি করে ফেলে, ধান রাখার কোনো প্রক্রিয়া নাই। এই জন্যে আপনার পেডি সাইলো যেগুলো আছে, পেডি সাইলো নির্মাণের প্রয়োজন আছে। তারপরে আপনার এই যে সবজি প্রক্রিয়াজাতকরণ, সবজি যদি প্রক্রিয়াজাতকরণ করা যায় তাহলে পরে অতিরিক্ত যে সবজিটা সেটা আমরা বাইরে রপ্তানি করতে পারি, ব্যাপক চাহিদা আছে, কিন্তু সেইটা আমরা পারি না। মানে প্রক্রিয়াজাতকরণ কৃষক করবে, কারণ সরকারি সরকার করবে, এটা সরকার, কৃষক সরকারের কাছে বেঁচে ফেলাক। হ্যাঁ, এটা সরকার। এত টন সে কফি উৎপাদন করলো, সে বেশ উৎপাদন খরচ নিয়েই বেঁচে ফেলাক। সরকারের দায়িত্ব এটা কোল্ড স্টোরেজ করা এবং পরবর্তীতে। আমি সেই কথা বলছি যে এই ব্যাপারে এই যে নিরাপত্তাটা এটা সরকার দেবে, তাহলে পরে কৃষক। তাহলে সেই সরকার কি নির্বাচিত সরকার দেবে নাকি এই সরকারই পারবে? নির্বাচিত সরকার বলে না, যে সরকারই বলেন, এইটা কোনো বিষয় না। যখন যে সরকার থাকবে তাহলে এই সরকার সরকারের তাহলে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এটা তাড়াহুড়োকে নির্বাচন দেওয়া দরকার কি? এটা তো করতেছে ভালোই, আপনি যা মনে করেন। না, নির্বাচন দরকার আছে। জনপ্রতিনিধিতে এখানে সমস্ত দেশের জনপ্রতিনিধিতে এখানে আপনার তার সেবাটা দিতে পারছেন না। নির্বাচিত হলে আপনার জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড সব পর্যায়ের প্রতিনিধি থাকবে, প্রতিনিধিদের দ্বারা জনগণ না। কিন্তু এখন শোনা যাচ্ছে যে সিটি কর্পোরেশনের কেউ না কেউ স্ট্যাটাস দিয়েছে, একজন দায়িত্বপূর্ণ ব্যক্তি, সিটি কর্পোরেশনে এত কোটি টাকার বিনিময়ে প্রশাসক নিয়োগ হয়েছে। এই ঘটনার সত্য অসত্য সম্বন্ধে আপনার ধারণা আছে? আমার এর সম্বন্ধে ধারণা নাই। যে একজন দায়িত্ব নিয়ে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আমি শুনলাম। এটা যার অটে তার কিছু না কিছু। এখন যে দায়িত্ব, যদি প্রশাসক নিয়োগ দেওয়া হয় কোটি কোটি টাকা ব্যয় করে, সে সমস্যা কি ওখানে নির্বাচন হবে? সম্ভাবনা আছে। যে দায়িত্ব নিয়ে কথাটা বলেছে এখন সেই সেটা জানে। এখন এইসব বিষয়ে যে কোথায় পয়সা দিয়ে আপনার বিভিন্ন প্রশাসক নিয়োগ হচ্ছে, আমার তো মনে হয় এই যদি সত্যি হয়ে থাকে, আমার তো মনে নির্বাচন সহসায় হচ্ছে না। যদি তাই হয়ে থাকে, যারা পয়সা দিয়ে প্রশাসক হচ্ছে তারা তো পয়সা না ওঠা পর্যন্ত তো এখান থেকে নড়বেন না। এখন ঘটনা আছে যে এইসবগুলা প্রক্রিয়াগুলো যদি হয়ে থাকে এগুলো ঠিক না। দেখা যাচ্ছে যে দ্রুত নির্বাচন মানে এই জুনের ভিতর নির্বাচন হয়ে গেলে তাহলে তাদের ওইসব বিষয় নিয়ে পয়সা মার যাবে। এখন তাদের পয়সা মার যাবে কি তারা পয়সা তুলবে? তবে এই প্রক্রিয়াটা হলো খারাপ প্রক্রিয়া। জাতির উদ্দেশ্যে আপনার শেষ 2 মিনিট বলো। আমি গর্ববোধ করি যে আমি এদেশের নাগরিক, আমি একজন বাংলাদেশি। একটা স্বাধীন দেশ, সবাইকে সহনশীল থাকতে হবে, সহনশীলের কোনো বিকল্প নাই। হ্যাঁ, আমরা যে দেখছি বিভিন্ন সময় বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বা কিছু কিছু হচ্ছে, সেগুলো আমাদের জনগণকে এড়িয়ে চলতে হবে। আচ্ছা, আমরা একটা জিনিস ইতিমধ্যে দেখেছি বা শুনছি, সেনাবাহিনী একটা দেশপ্রেমিক সংগঠন, দেশের প্রাণ বিদেশে যথেষ্ট ভাবমূর্তি এনেছে। আমার মনে হয় না সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হোক। এ ধরনের পরিস্থিতি
সৃষ্টি না করে সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে এদেশে আমরা বসবাস করব এবং আমাদের বহিঃশত্রুর আক্রমণ থেকে যে রক্ষা পাওয়ার জন্য যে আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী আছে, এরা আমরা সেনাবাহিনীর প্রতি যথেষ্ট আস্থাশীল। আমরা চাইব যে সব জনগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যারা সব ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতে আমরা একটা সুন্দর সমৃদ্ধশালী একটা দেশ গঠন করব এবং সেখানে আমাদের সবার অংশগ্রহণ থাকবে। আমার এটাই প্রত্যাশা। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পলিটিক্স ক্লাবের হট সিটে এসে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান দীপু ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার